দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী স্ক্যাপস। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জলরং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। নওয়াজ সাহেব, আপনাকে এত টেনশন করলে হবে না। হ্যাঁ, আপনাকে স্থির থাকতে হবে, নাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। না না, আমি তো সুস্থ এখন। নেওয়াজ ভাই, আপনি এখনো সুস্থ হন না, সুস্থ হয়ে যাবো। এই যে সুস্থ, এই সুস্থ, সব তো ঠিকঠাক। কিন্তু না, আপনাকে সুস্থ হলেও তো হবে না, কারণ আপনি না চান যে আপনার বাচ্চা কাচ্চা মানে ভবিষ্যৎ বংশধর যারা, তারা যেন আপনার বাবার মতো সুস্থ না হয়। না, পাগল হতো। তো ও হ্যাঁ, না আমার একটু একটু পাগল পাগল লাগতেছে, পাগলামে আছে। মাথার পিছন ঝিনঝিন করতেছে, বাম কোনা দিয়ে 2-1টা নারকোল টুটিরা আছে। আমি পাগল অবস্থায় আছি। চলো। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:40 থাকছে একক নাটক। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সরোদ বাদক পারভেজ রুবেল। শুভ দুপুর ভাইয়া। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, আর বেশি ভালো লাগছে যে সরোদ বাজান আপনি, সেই সরোদটি আপনার হাতে আছে। এটা দেখেই তো আসলে শুনতে মন চাইছে। এই যে সরোদের সাথে আপনার যে পথ চলা বা দীর্ঘদিনের যে একটা যাত্রা, সেটা তো অনেক ছোটবেলাতেই শুরু হয়েছিল, এবং একদিক থেকে আপনি ভীষণ রকম সৌভাগ্যবান যে সরোদ বাদক ওস্তাদ সাদাত হোসেন খানের কাছ থেকে আপনি তালিম নিয়েছেন। এটা শুরুর গল্পটা জানতে চাই। আমার প্রথমে শুরু হয় তানপুরা দিয়ে। তো দাদি প্রথমেই আমাকে তানপুরা হাতে তুলে দেন। দাদি হচ্ছেন ওস্তাদ সাদাত হোসেন খানের সহধর্মিণী। তারপর দীর্ঘদিন তবলায় তালিম নিই আমি, এরপর সরোদে আসি আর কি। আচ্ছা। তো হঠাৎ একদিন দাদাকে বললাম যে দাদা, আমার আসলে সরোদটা শেখার খুব ইচ্ছে, তো আমি শিখতে চাই। তা বললো হ্যাঁ, অবশ্যই, শিখবে না কেন, অবশ্যই শিখবে। তো সেখান থেকেই শুরুটা হয়ে যায় আর কি। তখন আনুমানিক বয়স আমার 12 বছর। 12 বছর, মাত্র 12 বছর বয়সে এরকম একটি কঠিন, মানে এরকম দেখেই তো আসলে মনে হয় যে ভীষণ রকম কঠিন হয়তো বাজানো। ভয় লাগেনি? না, তা তো অবশ্যই, বলতেই ভয় পাচ্ছিলাম আমি যে আসলে এমন একটা যন্ত্র শেখা। আর আমি এর আগে তবলা শিখছিলাম সিরিয়াসলি, তো এরপরে আবার আরেকটা ইনস্ট্রুমেন্টে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং আমার জন্য। অবশ্যই এটা তারের যন্ত্র, এটা একটা তাল যন্ত্র। হ্যাঁ। তো
কিন্তু তারপরেও সবকিছুর মধ্যে তো আসলে রিদম আছে। অবশ্যই অবশ্যই, ওইটা না থাকলে হবেই না। আসলে পরিবারের মধ্যেই তো আসলে আপনার এই অনুপ্রেরণাটা তৈরি হয়েছে বলা যায়, একটু সেই গল্পটা শুনি। আমি ছোটবেলা থেকেই দাদার বাড়িতেই মানুষ, হ্যাঁ, দাদার সাথে অসংখ্য প্রোগ্রামে গিয়েছি, ওখানে তানপুরা বাজাতাম দাদার সাথে, ওনার স্টুডেন্টদের সাথে তবলায় সঙ্গত করতাম, দাদার সঙ্গীর সাথেই ছিলাম আর কি সবসময়ের জন্য। তারপরে তো আমার স্কলারশিপ হয়ে যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ওখানে আমি সঙ্গীত নিয়ে পড়তে যাই। তো আমার সাবজেক্টও আমি তখন শরৎ সিলেক্ট করি আর কি। আচ্ছা, ওখানেই আর কি আমার মূল জার্নিটা ওখান থেকে শুরু হয়। তারপরে তো বাইরেও শিখতে হয় আমাদের ইউনিভার্সিটির পাশাপাশি। ইউনিভার্সিটি তো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সবই হয়, তো বাইরে গুরুজনদের কাছে আমাদের শিক্ষা লাভ করতে হয়, সেটা খুব জরুরি আর কি। তো সেখানে আমি উস্তাদ আলী আকবর খান সাহেবের মেয়ে আমিনা পারেরা, ওনার কাছে আমার প্রথম শুরু হয়। আচ্ছা, ওনার কাছে দীর্ঘদিন শেখার পর উনি তো পরলোক গমন করেন। এরপর আমি পণ্ডিত অনিল মুখার্জি, পণ্ডিত দেবীপ্রসাদ চ্যাটার্জি, উস্তাদ আশিদ খান সাহেব, ওনার বিভিন্ন ওয়ার্কশপে আমি জয়েন করি, শেখার সুযোগ পাই। তো এইভাবে করে জার্নিটা আমার শুরু হয়। মানে শেখার প্রসেসটা আসলে অনেক লম্বা, অনেক লম্বা, যতদিন যায় এখনো শিখতেছি। হ্যাঁ, একদমই তাই, এখনো শিখতেছি। কোন একটা পিস শুনি আমরা এখন। ঠিক আছে, আমি একটু রাগ ভীম পলসির একটু আলাপ বাজানোর চেষ্টা করতেছি। বাহ, খুবই সুন্দর। এই যে সরোদ আপনি এখন বাজাচ্ছেন, এটাকে আসলে জীবিকা হিসেবে বা পেশা হিসেবে নেওয়াটা কি সহজ? বা এই যে সিদ্ধান্ত, এটা তো নিশ্চয়ই নিঃসন্দেহে একটা কঠিন সিদ্ধান্ত ছিল আপনার জায়গা থেকে। অবশ্যই, আমি প্রথমে তো জেনারেল লাইনেই পড়বো চিন্তা করেছিলাম। তো আমি স্কলারশিপটা যখন পেয়ে যাই, আর আমারও তখন সরোদ বাজনার প্রতি এতভাবে আমি মানে সাউন্ডের প্রতি আমি এত আমার দুর্বলতা ছিল সরোদের প্রতি যে আমাকে শিখতেই হবে। তো আমাদের এখানে যন্ত্রটা পাওয়াটা খুব মুশকিল, হ্যাঁ, যন্ত্রর এখানে তেমন কারিগর ছিল না তখন, একজন বাজাতো, উনিও তখন মারা গেছেন। তো ইন্ডিয়া থেকেই যন্ত্র আনতে হতো আমাদের আর কি। তো এটা একটা বিষয় ছিল, আর তখন আমি পেয়ে যাই। তো শেখার বা মূলত শেখার আগ্রহে এবং যেটাই হোক এটাকে আমি পড়াশোনা হিসেবে ওইভাবে নিয়ে নিই আর কি। তো এটা প্রফেশনাল লাইফে যদি আমি বলি যে সবার জন্য একটু কঠিন হয়ে যায়। আমি পড়াশোনা শেষ করে এসেই বাংলাদেশ টেলিভিশনে জয়েন করি,
এটা একটা আমার জন্য লাকি আমি। তো সেখানে আমার চাকরি হয়ে যায়, আমি মিউজিশিয়ান হিসেবে সরোদে ওখানে জয়েন করি, ওখানে আমার সরোদই বাজাই। তো ক্লাসিক্যাল শিখে আসি, ওখানে এসে বা কমার্শিয়াল বা গান বাজনার সাথে বাজাতে হয়, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সবকিছুর সাথে করতে হচ্ছে। মানে সব ধরনের গানের মধ্যে কি সরোদটা যায়? এখন তো সব কিছুতেই ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, ক্যারেক্টার ওয়াইজ ব্যবহার করতে হবে, এটা জানতে হবে যে এটা এটা আসলে কোন গানগুলোর সাথে যাচ্ছে, এটা প্রয়োজন আছে কি না, এই বিষয়টি অত্যন্ত জরুরি। তো ফোকের ক্ষেত্রে বা এটা খুব একটা প্রয়োজন হয় না। এছাড়া এমনিতেই বিভিন্ন সব ধরনের গানে মোটামুটি সরোদটা এখন বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতে খুব বেশি প্রয়োজন হয়। এটা তো ক্লাসিক্যাল একটা ইনস্ট্রুমেন্টই আমাদের, তো এটা তো একটা বিষয় আছে। এছাড়া সবকিছুতেই এটা ব্যবহার এখন হচ্ছে। এছাড়া ফিল্মে আগে প্রচুর সরোদ, সেতার, এসরাজ এগুলো তো ব্যবহার হতো, এখন দিন দিন হয়তো একটু কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু আমাদের পৃষ্ঠপোষকতা দরকার। তো এখন আমি এর মধ্যে বিভিন্ন ড্রামাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি, ফিল্মেও বাজিয়েছি। রিসেন্ট আমি একটা ফিল্মে নকশি কাঁথার জমিন, ওইটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি। আচ্ছা, তো হচ্ছে এখন এটাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য এর প্রসারটা প্রয়োজন আমি মনে করি। কিন্তু সরোদ বাদক যারা, তারা তো খুব মানে কমে যাচ্ছে, কারণ যতখানি ডেডিকেশন বা প্যাশন নিয়ে আসলে এই বাদ্যযন্ত্র বাজানো শিখতে হয়, যতখানি সময় ইনভেস্ট করতে হয়, এত ধৈর্য তো মানুষের নেই। রাইট, এটা ইনস্ট্রুমেন্টটাই হচ্ছে আপনার একটা সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, এটাকে প্রচুর সময় লেগে যায় শিখতে, এবং একটা ধ্যান, একটা সাধনার প্রয়োজন, গুরু শিষ্যর একটা ব্যাপার রয়েছে, শেখার একটা জায়গা থাকা প্রয়োজন। আমাদের এখানে শেখার জায়গাটা বাড়াতে হবে। জি। তো এটা যেমন আমি ইন্ডিয়াতে শিখতে গিয়েছি, আমার দাদা এখানে শেখাতেন, আরও কেউ শেখান। তো এই জায়গাটা যদি বিশাল থাকে তাহলে হয়তো বা ছেলেরা শেখার চেষ্টা করবে। এখন যেমন আপনি কি শেখাচ্ছেন? আমিও শেখাচ্ছি, নিজে শেখাচ্ছি। যেমন আমাদের উস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশন রয়েছে, ওখানে আমাদের শেখানোর ব্যবস্থা রয়েছে, ওখানেও ছেলেপেলে আসতেছে। আমি প্রাইভেটলিও আমার বাসায় আসে ছাত্ররা, শেখাই সুযোগ যখন হয়। মানে এটা বেঁচে থাকুক। যেমন আমার দাদাও সারা জীবন এটার পেছনে সময় দিয়ে গেছেন, উনি প্রচুর ছেলেপেলেকে শিখিয়েছেন, বিনা পয়সায় শিখিয়ে গেছেন, এরকমও আমি দেখেছি। মানে এটা একটা দায়বদ্ধতার জায়গা। জি জি, আরো গল্প করব, তার আগে আরো একটি পিস শুনি। জি, এটা সাউথ ইন্ডিয়ান একটি রাগ কিরওয়ানি, একটু আলাপ বাজানোর চেষ্টা করছি, শুনি। ভীষণ সুন্দর ভাইয়া, মানে মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম। আপনি যে দুটো রাগ শোনালেন আমাদের, এরকম কতগুলো রাগ আপনার এরকম সুর তোলা আছে? আসলে এটা আমাদের তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে প্রচুর রাগরাগিনী, এবং প্রতিনিয়ত এর ভান্ডার বাড়ছে। আগে যারা গুণীজনরা করে গিয়েছেন, রাগ সৃষ্টি করে গিয়েছেন, এগুলো কোনো শেষ নেই। তো আমাদের বেসিক যে রাগগুলো আছে, যে ঠাটের রাগগুলো আছে, ওগুলো আমাদের করতে হয়।
এবং যা এক একজন মানুষের এক একটা পছন্দের যে রাগগুলো থাকে সে সেভাবে করে নেয়। রাগের কোনো প্রচুর রাগরাগিনী আমাদের রয়েছে, সীমা পরিচয় না। কিন্তু আপনাকে এমনভাবে তৈরি হতে হবে যেন আপনি একটু মনে চাইলো যেন আপনার ওই রাগটা বাজানোর অ্যাবিলিটিটা হয়। আচ্ছা, একটা রাগকে আমাদের ট্রেনিং করা হয় যে একটা রাগকে যেন সুন্দরভাবে বাজাতে পারে সেরকমভাবে নিজেদেরকে তৈরি করে। আচ্ছা, যে একটা রাগ ভালো করে বাজাতে পারে সে সব পারবে, মানে শুদ্ধভাবে বাজাতে হবে, এটা হচ্ছে মূল কথা। তারপর তো এটা বোঝার ব্যাপার, রেয়াজ, ধ্যান, সাধনা, ওইটার একটা বিষয় রয়েছে, অনুভব করার একটা ব্যাপার আছে। রাইট। আচ্ছা, এটা নিয়ে আপনার সামনের দিনগুলো তার কি চিন্তা আছে, পরিকল্পনা কি? আমার শরৎটাকে নিয়ে থাকতে চাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর আমার ভবিষ্যতে আমার চিন্তা আছে যদি এখানের যে শেখানোর একটা বিষয় রয়ে যায়, পদ্ধতিগত জায়গাটা যদি কোনো স্কুল যদি আমি করতে পারি, আচ্ছা, তো সেখানে আমি ইনস্ট্রুমেন্টাল ডিপার্টমেন্টটাই আমার একটা আমি সুন্দর করে করার চেষ্টা করব, যেখানে বাদ্যযন্ত্র বিশেষ করে শরৎ, সেতার, ফ্লুট, এবং আমি বিশেষ কয়েকটা যন্ত্র বাজাতে জানি, সুযোগ হয়ে যায় সেটা। আপনি তো তবলার কথা বলছিলেন। আমি তবলাও শিখেছি, সেটা বাঁশিটাও মোটামুটি জানি। তো বিষয় হচ্ছে কি, বা আমাদের দেশে এটার শেখার সুযোগটা খুব দরকার। মানুষ কিছু হলেই একটু ইন্ডিয়াতে যে শিখতে হবে না, ইন্ডিয়াতে আছে, কিন্তু আমাদের দেশে তো এটার করতে হবে, বিস্তারটা করতে হবে। টেকনো মিউজিকের এই সময়টাতে মানে একটা শরৎ বাজানো শেখা, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার, এবং সেটার জন্য একজন মানুষকে কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমি আসলে এটা শিখতে চাই, সেই ইচ্ছার জায়গাটা তৈরি হতে হবে। এবং এটার জন্য যে ধৈর্য, সেটা খুব প্রয়োজন, কারণ আমাদের এই যন্ত্রটা হাতে আসতে এটা ফ্রেটলেস একটা ইনস্ট্রুমেন্ট। মানে রপ্ত করতে কতদিন সময় লাগে? এটা এক একজনের এক এক রকম সময় লাগে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, আবার কেউ 20 বছরও হয় না। মিউজিকটা ভেতরে থাকতে হবে, একটা ডেডিকেশন থাকতে হবে, এটার প্রতি ভালোবাসাটা থাকতে হবে, এটাকে বুঝতে হবে। এটা খুবই একটা সেনসিটিভ ইনস্ট্রুমেন্ট, এটাতে 25 স্ট্রিংস আছে, তো এটাকে মেনটেন করা একটা বিষয় আছে। ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট, এখানে যে আপনার নোট, কোথাও কোনো নোট দেখা নাই, ওর ভিতরে আন্দাজ করে আপনাকে বাজাতে হচ্ছে। জি, একটু নড়বড় হয়ে গেলে সাউন্ডটা ডিসটিউন হয়ে যাবে, কতটা সেনসিটিভ থাকতে হয়। তো এটাকে সাধনাটা ওই পর্যায়ে নিয়ে যেতে হয়, আসলে এটা একটা বিষয় রয়ে গেছে। তো বাজাচ্ছে সবাই, যার মধ্যে চেষ্টা আছে সে অবশ্যই ভালো করছে, অবশ্যই, এবং আমিও এখনো লেগে আছি, শিখতেছি। আপনার এই চেষ্টা এবং লেগে থাকা এটা অব্যাহত থাকুক, আমরাই সেটাই প্রত্যাশা করি। আর শুদ্ধ সঙ্গীত চর্চার সাথে সবাই নিযুক্ত থাকুক, সেটাও একটা চ্যালেঞ্জের বিষয় এখন আমাদের জন্য, যে জায়গাটা অবশ্যই নিশ্চয়ই আমরা উঠে যেতে পারবো। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানা হলো। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।